আচ্ছা, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে আপনার কতটুকু স্বাধীনতা থাকা উচিত? আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে পার্সোনাল ফ্রিডম বা ইন্ডিভিজুয়াল লিবার্টির ডেফিনিশন কি বা এটার লিমিট কতটুকু, আপনি কি বুঝিয়ে বলতে পারবেন? আমরা আসলে কিভাবে আমাদের নিজেদের এবং আমাদের চারপাশের সবার পার্সোনাল ফ্রিডম বা ইন্ডিভিজুয়াল লিবার্টি এনশিওর করব, আমরা যদি নাই জানি যে পার্সোনাল ফ্রিডম বা ইন্ডিভিজুয়াল লিবার্টি কি এবং সেটার লিমিট কতটুকু? আবার পলিটিক্স নিয়ে বানানো ৮ পর্বের ভিডিও সিরিজের আজকের ৪র্থ পর্বে ঠিক এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের স্বাধীনতার ৩০ বছর পরে হায়দার হোসেন তার বিখ্যাত গানে বলেছিলেন, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। দেখেন, আজকে স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও গানটা কিন্তু একটু হলেও রেলেভেন্ট। কিন্তু গানের এই অনেকগুলো সুন্দর সুন্দর লাইনে উনি স্বাধীনতা যে কোন জিনিসটা না সেটা বারবার বলার চেষ্টা করেছেন, কিন্তু স্বাধীনতাটা আসলে যে কি সেটা কিন্তু উনি ডিফাইন করে দেন নাই। অন্যদিকে কবি শামসুর রহমান তার স্বাধীনতা তুমি কবিতায় লিখেছেন, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। এই পুরো কবিতাটাতে কিন্তু উনি স্বাধীনতাকে বিভিন্ন আবেগে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। কিন্তু একটা সাধারণ মানুষ স্বাধীনতার মতো একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে কিভাবে ইন্টারনালাইজ করবেন, কিভাবে বুঝবেন, সেটার কোনো কিন্তু প্র্যাকটিক্যাল গাইডেন্স দিয়ে যান নাই। সেটা দেওয়ার কাজও উনারও না, সেটার দেওয়ার কাজ হয়তো হায়দার হুসাইনেরও না। পলিটিক্যাল ফিলোসফার জন জক রুসোকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়তো উনি বলবেন মানুষ আসলে সব থেকে বেশি স্বাধীন ছিল যখন সে জঙ্গলে থাকতো। অর্থাৎ সে কি করবে, কি বলবে, কোন ধরনের জামা কাপড় পরবে এইটা নিয়ে আসলে অন্য কেউ নাক গলাইতো না। সে তার স্টেট অফ নেচারে বসবাস করতো এবং সেখানে তার অ্যাবসলিউট ফ্রিডম ছিল। কিন্তু সেখানে তার যেটা ছিল না সেটা হচ্ছে তার সেফটি এন্ড সিকিউরিটি। অর্থাৎ আজকের দিনের আমরা উন্নত জীবন যেমন বাড়ি গাড়ি টাকা পয়সা বলতে যেটা বুঝি সেটাও কিন্তু তার ছিল না। সেই সেফটি সিকিউরিটি এবং উন্নত জীবন যাপনের জন্য কিন্তু মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলো। আর মানুষ যখনই সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলো, প্রত্যেকটা সমাজেরই কিন্তু কিছু নিয়ম কানুন থাকে যেটা সমাজের মানুষকে আসলে মেনে চলতে হয় এবং যেই কারণে তার ফ্রিডম কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। এবং সমাজের নিয়ম যে সমাজের প্রত্যেকেই সমাজে কিছু কন্ট্রিবিউট করে এবং সমাজ এবং রাষ্ট্রের কাছ থেকেও কিন্তু সে কিছু অধিকার পায়। এই যে আপনি কিছুটা জিনিস ত্যাগ করছেন এবং এই যে রাষ্ট্র বা সমাজের কাছ থেকে আপনি আবার কিছু জিনিস পাচ্ছেন, এইটাকে বলা হয় হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। সুতরাং মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলো তখন তার স্টেট অফ নেচারে যে ন্যাচারাল ফ্রিডমটা ছিল সেটা সে স্যাক্রিফাইস করলো এবং সেটা স্যাক্রিফাইস করার মাধ্যমে সমাজে বা রাষ্ট্রে বসবাস করার জন্য সে কি এক্সপেক্ট করে, সে যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম। সুতরাং আজকে আমরা পৃথিবীর যেইখানে ফ্রিডম নিয়ে যত কথা শুনতে পাই, এই কোনো কিছুই কিন্তু আর অ্যাবসলিউট ফ্রিডম না। কারণ আমরা সবাই জানি আমরা যতটা স্বাধীনতাই চাই না কারণ আমাদের সবসময় কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, কিছু আইন ব্যবস্থার মধ্যে চলতে হবে। সুতরাং আমাদের জন্য অ্যাবসলিউট ফ্রিডম আর না, আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম। মানুষ হচ্ছে সামাজিক জীব আর সমাজে বসবাস করা মানুষের জন্য অ্যাবসলিউট ফ্রিডম বলে আর কোনো কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করলেও মানুষের স্টেট অফ নেচারে যে ন্যাচারাল ফ্রিডমটা ছিল সেটার কাছে বারবার ফেরত যাওয়ার কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা মানুষের ভিতরে আছে। তাই যুগে যুগে কালে কালে সমাজ বা রাষ্ট্র মানুষকে বিভিন্ন নিয়ম দিয়ে যতটাই বন্দি করে রাখতে চেয়েছে, মানুষ কিন্তু বারবার সেই নিয়ম কানুনগুলো ভেঙে বের হয়ে এসেছে, নিজেকে মুক্ত ঘোষণা করেছে এবং তাদের ফ্রিডমের যে নতুন বাউন্ডারি সেই বাউন্ডারি সেট করেছে। আজ থেকে ৫০০ বছর আগে মানুষ যতটা ফ্রি ছিল, সোসাইটি তার উপর তাকে যতটা চাপিয়ে রাখতে পারতো, আজকে কিন্তু মানুষ তার থেকে অনেকটাই ফ্রি। আবার একটু খেয়াল করলে দেখবেন অনেকেই আছে একটু স্বাধীনতা পাইলেই অনেকটা বিগড়ে যায়। আমাদের দেশের ভিতরেই দেখবেন অনেকেই তাদের একটু স্বাধীনতা পেয়ে তাদের স্বাধীনতা দেখানোর জন্য উল্টাপাল্টা কাজ করে বসতেছে। মানুষের বিউটি বলেন আর মানুষের প্যারাডক্স বলেন, এই দুইটাই কিন্তু সেই একই জায়গাতেই। মানুষ খুব সুন্দর সুসংহত একটা সমাজে থাকতেও চায়, আবার তার যে স্টেট অফ নেচারের যে তার যে বাদ ভাঙা ফ্রিডম সেটাও এনজয় করতে চায়। কিন্তু মানুষের এই পার্সোনাল ফ্রিডম বা ইন্ডিভিজুয়াল লিবার্টির লিমিট আসলে কোথায়? দেখেন, একটা সময় ইউরোপে মানুষের ধর্মীয় জীবন কিরকম হবে সেটা কমপ্লিটলি চার্চের মাধ্যমে নিয়ন্ত্রিত হইতো। কিন্তু 16th সেঞ্চুরিতে এসে সেই সিস্টেমটা ভেঙে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে খ্রিস্টান ধর্মটা অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং রিলিজিয়াস টলারেন্সের একটা প্রয়োজন দেখা দেয়। না হলে তো এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সারাক্ষণ মারামারি হইতে থাকবে। সুতরাং কে কিভাবে তার সৃষ্টিকর্তার প্রার্থনা করবে এবং সৃষ্টিকর্তার সাথে কে কিভাবে তার পার্সোনাল কানেকশন এস্টাবলিশ করবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার এবং সেখানে রাষ্ট্র কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। দেখেন, মানুষ কিন্তু এরপর থেকে আস্তে আস্তে রিলিজিয়াস ফ্রিডমের যে টেস্ট সেটা পাইতে শুরু করলো। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মানুষের এই যে রিলিজিয়াস ফ্রিডমের যে বাতাস সেটা কিন্তু আস্তে আস্তে পার্সোনাল ফ্রিডমের দিকে বইতে শুরু করে। দেখেন, আজকের দিনে লিবারেল ডেমোক্রেটিক সোসাইটি গুলোর ফাউন্ডেশনে যারা
প্রচন্ড মাত্রায় অবদান রেখেছেন। তাদের মধ্যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। উনি 1859 সালে তার সেই ক্লাসিক টেক্সট পাবলিশ করেন যেটার নাম হচ্ছে অন লিবার্টি, যেটার মূল কথা হচ্ছে প্রত্যেকটা মানুষই হচ্ছে ইউনিক। সুতরাং শুধুমাত্র একটা নিয়ম করে দিয়ে যে আপনি বলবেন যে সবাইকেই একইভাবে জীবনযাপন করতে হবে সেটা অসম্ভব। প্রত্যেকটা মানুষ যেহেতু ইউনিক, সুতরাং প্রত্যেকটা মানুষ তার জীবনকে কিভাবে গড়ে তুলবে সেটা বেছে নেওয়ার তার সুযোগ থাকবে, এবং সেখানে রাষ্ট্র এবং সমাজ কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। দেখেন আজকের দিনে কিন্তু এই কথাগুলো শুনতে খুবই মনে হয় যে হ্যাঁ এটাই তো হওয়া উচিত, কিন্তু উনি যে সময় যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল এবং র্যাডিক্যাল ছিল। বাট হ্যাঁ, এখন বুঝলাম যে মানুষের ইন্ডিভিজুয়াল লিবার্টি বা পার্সোনাল ফ্রিডম লাগবে, বা সেটার লিমিট কতটুকু। দেখেন জন স্টুয়ার্ট মিলের মতে যতক্ষণ পর্যন্ত একজনের বিহেভিয়ার কমপ্লিটলি সেলফ রিগার্ডিং মানে কি, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো একজন লোক এমন কোনো অ্যাকশন নিচ্ছে এবং তার অ্যাকশনের ফলে অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না বা হার্ম হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাকে সেই কাজ করতে বাধা দেওয়া যাবে না। মনে রাখবেন এখানে এই হার্ম প্রিন্সিপালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে যতক্ষণ পর্যন্ত একজনের কাজের কারণে অন্য কোনো লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাকে ওই কাজটা করতে বাধা দেওয়া যাবে না। এখানে পার্সোনাল ফ্রিডমটা এতটাই গুরুত্বপূর্ণ যে দেশে বা সমাজ যদি এমন কোনো নিয়ম করতে চায় যেটা দেশ বা সমাজ বা রাষ্ট্রের জন্য বেস্ট, কিন্তু সেই নিয়ম বা আইনটা করতে গেলে সিগনিফিকেন্ট পরিমাণ পার্সোনাল ফ্রিডম বা ইন্ডিভিজুয়াল লিবার্টি নষ্ট হওয়ার আশঙ্কা আছে, সেই কাজটা কিন্তু দেশ সমাজ বা রাষ্ট্র করতে পারবে না। দেখেন খুব সিম্পল এবং স্টুপিড একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্ল্যারিফাই করার চেষ্টা করি। মনে করেন কালকে থেকে যদি বাংলাদেশের সবাই হেলদি খাবার খাওয়া শুরু করে, তাহলে বাংলাদেশের সব মানুষ ফিট থাকবে। বাংলাদেশের সব মানুষ ফিট থাকলে তারা অনেক বেশি কাজ করতে পারবে, তারা অনেক বেশি কাজ করতে পারলে দেশের অনেক বেশি অর্থনৈতিক উন্নতি হবে। প্লাস হেলদি খাবার খাইলে মানুষ অসুস্থ হবে না, অসুস্থ না হইলে মানুষের বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্য খাতে যে ব্যয়, সে ব্যয়টা কমে যাবে, সেই ব্যয়টা অন্য কোথাও দিতে পারবে, অন্যদিকে উন্নতি হবে। সুতরাং কালকে থেকে বাংলাদেশের মানুষ স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করলে বাংলাদেশের জন্য এটা সামগ্রিকভাবে ভালো। কিন্তু এইটা কি বাংলাদেশের সরকার কালকে আইন হিসেবে পাশ করতে পারবে যে কালকে থেকে বাংলাদেশের কেউ কোনো অস্বাস্থ্যকর খাবার খাইতে পারবে না? যদি কেউ বার্গার খায় বা রাস্তা থেকে ফুচকা খায় তাহলে তাকে জরিমানা করা হবে বা তাকে জেলে নেওয়া হবে? না, পারবে না। কারণ এটা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ভালো হইলেও এই আইন যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সিগনিফিকেন্ট পার্সোনাল ফ্রিডম বা ইন্ডিভিজুয়াল লিবার্টি আসলে এখানে নষ্ট হবে। সুতরাং এটা করা যাবে না। কিন্তু জীবন বা রাষ্ট্র তার এই এক্সাম্পলটার মতো তো সহজ না। আর একটু ট্রিকি একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে কেউ কোনো একজন লোক তার নিজের টাকা দিয়ে কোনো একটা ধর্মগ্রন্থ কিনে সেটা কি পাবলিকলি ছিঁড়তে পারবেন? এখন দেখেন জন স্টুয়ার্ট মিলের সমর্থকরা হয়তো বলবেন যে হ্যাঁ, কেউ যদি নিজের টাকা দিয়ে কোনো একটা ধর্মগ্রন্থ কিনে সেটা পাবলিকলি ছিঁড়ে, সে তো আসলে কারো কোনো হার্ম করতেছে না। তার এই ধর্মগ্রন্থটা ছেঁড়া দেখে কেউ একজন অফেন্ডেড হইতে পারেন, কিন্তু কাউকে অফেন্ড করা আর হার্ম করা তো এক জিনিস না। সুতরাং জন স্টুয়ার্ট মিলের সমর্থকরা বলবে যে হ্যাঁ, উনি সেটা করতে পারবেন। কিন্তু জন স্টুয়ার্ট মিল বা তার সমর্থকদের যে ব্যাখ্যাটা, এটা ইউনিভার্সালি একসেপ্টেড না। দেখেন এখন কোনটাকে আপনি অফেন্ড করা বলবেন আর কোনটাকে আপনি হার্ম করা বলবেন, এটার ভিতরে তো একটা ফাইন লাইন আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা খুবই ব্লারি এবং ক্লিয়ারলি ডিফাইন্ড না। এটা আসলে অনেকটা সেই ডিপ ফিলোসফিক্যাল একটা কোয়েশ্চেনের মতো, যে আপনার সামনে মনে করেন একটা বালির স্তূপ দেওয়া আছে এবং আপনি একটা একটা করে বালি সেখান থেকে সরাচ্ছেন। ঠিক কতটা বালি সরানোর পরে আপনি বলবেন এটা এখন আর একটা বালির স্তূপ না? এইটার বাউন্ডারিটা আসলে কি, এটা কিন্তু ডিফাইন্ড না এবং ইউনিভার্সালি অ্যাকসেপ্টেডও না। যেহেতু এই হার্ম এবং অফেন্সের ভিতরে যে বাউন্ডারি সেটা ইউনিভার্সালি ডিফাইন্ড না, তাই আপনি হঠাৎ করে জন স্টুয়ার্ট মিলের রীতিনীতিগুলো এনে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় বসায় দিতে পারবেন না। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশেরই নিজস্ব কালচার আছে এবং ধর্মীয় ব্যবস্থা আছে। যেহেতু প্রত্যেকটা দেশের কালচার, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, বিলিফ এবং প্যাশনের লেভেল আলাদা, সেই কারণেই কিন্তু আমরা পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ধরনের আইন কানুন এবং টলারেন্সের লেভেল দেখতে পারি। ঠিক সেই কারণেই কিন্তু আপনি পৃথিবীর কোনো একটা দেশে ধর্মগ্রন্থ ছিঁড়লে আপনার কিছু না হলেও অন্য কোনো দেশে আপনি আবার ধর্মগ্রন্থ ছিঁড়লে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও হতে পারে। আবার আপনি একই দেশের ভিতরে আপনি এমন অনেক ধরনের আইন দেখবেন যেটা কিন্তু জন স্টুয়ার্ট মিলের যে প্রিন্সিপাল সেটার সাথে সাংঘর্ষিক। মনে করেন আপনি যদি সিট বেল্ট না পরেন বা হেলমেট না পরে যদি আপনি গাড়ি চালান, তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি অন্য কারো ক্ষতি করছেন না, তাহলে আপনাকে কেন বাধা দেওয়া হবে? কিন্তু পৃথিবীর মোটামুটি সব দেশেই কিন্তু আপনি যদি সিট বেল্ট না পরেন বা হেলমেট যদি না পরেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যেটা কিন্তু জন স্টুয়ার্ট মিলের ওই প্রিন্সিপালের সাথে যাচ্ছে না। কিন্তু এখন যদি আপনি আর্গু করতে চান না, আপনি সরাসরি অন্য কারো ক্ষতি না করলেও পরোক্ষভাবে আপনি হয়তো কারো না কারো ক্ষতি করছেন, এখন আপনি যদি পরোক্ষ ডিসকাশনটা নিয়ে আসেন তাহলে কিন্তু যে কোনো কিছুই জাস্টিফাই করা যাবে যে হ্যাঁ, আপনি এইটা করার কারণে আপনি এইভাবে আমার ক্ষতি করছেন। তখন কিন্তু আপনি জন স্টুয়ার্ট মিলের প্রিন্সিপাল দিয়ে
এই সমস্যাটা সমাধান করতে পারবেন না। দেখেন, ইউরোপ আমেরিকা থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি, কিন্তু আপনি ইউরোপ বা আমেরিকার 100% কালচার এনে যদি আজকে বাংলাদেশের উপরে বসাতে চান, সেটা সম্ভব না। বাংলাদেশের 90% মানুষ আসলে মুসলমান, এবং বাংলাদেশের কিন্তু হাজার বছরের বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য আছে। সেই ধর্মীয়, সাংস্কৃতিক এবং আর্থ সামাজিক অবস্থার সম্মেলনে খুব কমপ্লেক্স একটা জায়গা কিন্তু বাংলাদেশ। সেখানে আপনি আপনার স্বাধীনতা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি অন্য কারো স্বাধীনতা নষ্ট করেন, তাহলে আজকে অথবা কালকে সেটা কিন্তু আপনার উপরে আবার অবশ্যই ফেরত আসবে। সুতরাং নিজের স্বাধীনতা এক্সারসাইজ করতে গিয়ে কোনোভাবে আপনি অন্য মানুষের যে স্বাধীনতা আছে সেটা নষ্ট করেন না, এবং এটাও মনে রাখেন আপনার স্বাধীনতা দেখাতে গিয়ে আপনি যেন পরিবেশ, সমাজ এবং রাষ্ট্রের যে সম্পত্তি আছে সেইগুলা নষ্ট করে না ফেলেন। দেখেন, ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশন হচ্ছে একটা আর্ট, এটা কোনো সায়েন্স না যে কেউ আপনাকে এক্স্যাক্টলি বলে দিতে পারবে যে আপনার ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য আপনার এক্স্যাক্টলি এইটা করা উচিত। আপনাকেই কিন্তু সেটা চিন্তা করে বের করতে হবে যে সোসাইটিতে বা সমাজে ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন এনশিওর করতে হলে আপনার দায়িত্ব কতটুকু এবং আপনার জায়গা থেকে আপনি কি করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে পার্সোনাল ফ্রিডম বা ইন্ডিভিজুয়াল লিবার্টি কি জিনিস। আগামী পর্বে আমরা আলোচনা করব যে ইকোনমিক ফ্রিডম বা ইকোনমিক লিবার্টি আসলে কি জিনিস, অর্থাৎ একটা দেশের ইকোনমিতে গভর্নমেন্টের আসলে কি পরিমাণ ইন্টারফেয়ার করা উচিত বা কি পরিমাণ ইন্টারফেয়ার করা জাস্টিফাইড। খুবই ফ্যাসিনেটিং একটা টপিক। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।